আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি মমতা সুলতানা। প্রথমে রয়েছে ইউসিবি সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর ৯১তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ার জাতির জনকের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান। দেশে কোনো সাংবিধানিক শূন্যতা নেই মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। সংসদ বয়কট ও বিচার বিভাগের উপর খবরদারি অসাংবিধানিক। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রে ৪ নম্বর কূপের খনন কাজ শেষ হবে মে মাসে। জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ২ থেকে ২.৫ কোটি ঘনফুট গ্যাস। খন্দকার দেলোয়ারের প্রতি শ্রদ্ধা জানালেন বেগম জিয়া সহ বিএনপির নেতাকর্মীরা। মরহুমের বড় মেয়ে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর দাফন। এবং ইংল্যান্ডের দেয়া ২৪৪ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের উপর নির্ভর করে নয়, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ। শিরোনাম শুনছিলেন, সংবাদে এছাড়াও থাকছে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি নিয়ে বিপরীত অবস্থানে দুই প্রধান রাজনৈতিক দল। ভোটিং সিস্টেম সেটাও এই দেশে চলবে না। এবার রয়েছে পুরো খবর। ইতিহাস বিকৃত করার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত শিশু সমাবেশে শেখ হাসিনা এই আহ্বান জানান। সেই সাথে শিশু বান্ধব সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। টুঙ্গিপাড়া থেকে ক্যামেরাম্যান আলমগীর কবিরকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ নাজমুল হক সৈকত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় কিছু সময় অবস্থান করলেও প্রধানমন্ত্রী এখানে থাকেন বিকেল পর্যন্ত। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ছাড়াও বঙ্গবন্ধু সমাধিসৌধ প্রাঙ্গণে শিশু সমাবেশে যোগ দেন। বিকৃত মিথ্যা ইতিহাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন করেছি। সেই মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তি সংগ্রামের ইতিহাস, সেই সঠিক ইতিহাস আমাদের শিশুদেরকে জানাতে হবে। বিকৃত ইতিহাস শিখে আমাদের শিশুরা বিকৃত চরিত্র অধিকারী হোক, সেটা আমরা হতে দিতে চাই না। এই মিথ্যা যেন আমাদের শিশুরা না শেখে। শিশু সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যমুক্ত ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলা হবে বাংলাদেশকে। আর এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। দেশের সাংবিধানিক কোনো শূন্যতা নেই। সংবিধান অনুযায়ী দেশ চলছে বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। বরং সংসদে যোগ না দিয়ে সংসদকে অকার্যকর ও বিচার বিভাগের উপর খবরদারি করলেই সাংবিধানিক সংকট দেখা দেয় বলে মনে করেন তারা। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থক নেতারা মনে করেন ৭২ সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনঃমুদ্রিত সংবিধানে না থাকায় দেশে সাংবিধানিক শূন্যতা দেখা দিয়েছে। আলমগীর স্বপনের রিপোর্ট। সংবিধান দিয়ে তো দেশ চলতে পারে না, এই হলো অবশ্যই আর শূন্যতা। খসড়া সংবিধানে দেশ চলছে, বিএনপি চেয়ারপারসনের এমন অভিযোগের উত্তরে আইনমন্ত্রীর ব্যাখ্যা ছিল, পঞ্চম সংশোধনীর রায় অনুযায়ী পুনর্মুদ্রিত সংবিধান কোনো খসড়া নয়, পূর্ণাঙ্গ সংবিধান। এখন সংবিধান আমাদের যে মুদ্রিত কপি, সেটি এখনকার সংবিধান। দেশের সংবিধান বিশেষজ্ঞরাও মনে করেন সংবিধানে সংযোজন বিয়োজন হতে পারে, কিন্তু এর ভিত্তি ৭২ সংবিধান। তাই সাংবিধানিক শূন্যতার বিষয়টি অমূলক। যারা সমালোচনা করছেন, এটি তাদের বোঝার ভুল। সাংবিধানিক শূন্যতা মানে কি? যে আমাদের স্বাধীনতা চলে গেছে। আমাদের স্বাধীনতার ভিতটা হলো সংবিধান। যে সংবিধান হলো, যেমন আপনার জমির মালিক হলে একটা দলিল থাকে, রেজিস্ট্রি অফিসে থাকে,
আমরাও স্বাধীনতার পরে আনুষ্ঠানিকভাবে এই দলিলটা করা হয়েছে। কারা করেছে? যারা জনগণের প্রতিনিধি। এটাকেও অস্বীকার করার তো উপায় নেই, কেন এটা ঐতিহাসিক সত্য। ইতিহাসকে বদলানো যায় না, কাগজে বদলানো যায়, কিন্তু ইতিহাস ইতিহাস হয়ে থাকে। এখন যেটা আছে চলছে না তো কি, এই জিনিসটা কি তাহলে? এটা কি চলছে? আর্টিকেল 100 চলছে তো। অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্টটা ঠিক মতন প্রতিফলিত হয়েছে কিনা, যদি হয় তাহলে কনস্টিটিউশন ইজ কনস্টিটিউশন, এখানে খসড়া বলে কোনো কিছু নেই, ওটা ভুল। অবশ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে বলেন, আদালতকে অবজ্ঞা করে দেশে কোন সংবিধান বলবৎ রয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। যেভাবেই হোক আমাদের সংবিধানকে স্বচ্ছতার উপরে রাখতে হবে। বিচার বিভাগে যদি স্বাধীনতা না থাকে এবং বিচার বিভাগ সম্বন্ধে যদি কোনো রকম অস্বচ্ছতা থাকে, তাহলে দেশে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। তবে সাংবিধানিক শূন্যতার বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর এন জহিরের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। সাংবিধানিক শূন্যতা যদি আপনি বলেন, সেটা কিছুটা আছে, কারণ পার্লামেন্ট ইজ নট এফেক্টিভ। একদল পার্লামেন্টে যায় না, একেবারেই যায় না, এবং আরেক দল গেলেও তারা শুধু পরস্পরের পিঠ চাপড়ায়, পিঠ চুলকোয়। উচিত যে একদলের পার্লামেন্টে গিয়ে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা। আমাদের জুডিশিয়ারি গভর্নমেন্টের বিরুদ্ধে খুব বেশি এফেক্টিভ নয় এখানে, সেটাও আমাদের অ্যাড্রেস করা উচিত। বিশেষজ্ঞ ডক্টর জহির আরো বলেন, নিজেদের স্বার্থে সংবিধানের ব্যাখ্যা না করে জনগণের কথা বিবেচনা করা উচিত রাজনৈতিক দলগুলোর। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। মে মাসের শুরুতেই জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে 2 থেকে 2.5 কোটি ঘনফুট গ্যাস। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রে 4 নম্বর কূপের খনন কাজ এই সময়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে পেট্রো বাংলা ও বাপেক্স কর্তৃপক্ষ। প্রায় 3 বছর পর দেশে নতুন এই কূপ খননের কাজ শুরু করে রাষ্ট্রীয় তেল গ্যাস উত্তোলন ও অনুসন্ধান কোম্পানি বাপেক্স। ফেঞ্চুগঞ্জ থেকে ফিরে বিশ্বজিৎ রানার ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহফুজ মিশু। 3 বছর পর আরেকটি কূপের খনন কাজ শুরু হলো বাংলাদেশে। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের চতুর্থ এই কূপটির গভীরতা 3850 মিটার। এরই মধ্যে খনন শেষ হয়েছে প্রায় 1500 মিটারের। রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স সদ্য কেনা খনন যন্ত্র বা রিগ বিজয় 2010 দিয়ে এই কূপটি খনন করছে। অত্যাধুনিক এই রিগের সব কার্যক্রম কম্পিউটার নিয়ন্ত্রিত, স্বয়ংক্রিয়। আশা এপ্রিলের মধ্যেই খনন কাজ শেষ হবে। কূপের খনন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং অলরেডি আমরা 1393 মিটার খনন কার্য সম্পন্ন করেছি। আশা করছি এপ্রিল মাসের মধ্যে এই কূপ খনন কাজ সম্পন্ন হবে এবং আমরা দৈনিক গড়ে 20 থেকে 25 মিলিয়ন ঘনফুট গ্যাস আমাদের ন্যাশনাল গ্রিডে আমরা সরবরাহ করতে সক্ষম হব। এই 4 নম্বর কূপের খনন কাজ শেষ হলেই আরেকটি কূপের খনন কাজ শুরু করবে বাপেক্স। আর এই কূপ থেকে পাওয়া গ্যাস বিতরণে বিদ্যুৎ উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে পেট্রো বাংলা। আমাদের বিদ্যুৎ উৎপাদন এবং সারের জন্য আমরা বিদ্যুৎ ব্যবহার করা, এটা সরকারের প্রায়োরিটি বেসিসে আছে। আমাদের কৃষি নির্ভর দেশ, সার গ্যাস ছাড়া উৎপাদন করা সম্ভব নয়, আর বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা গ্যাস ব্যবহার করব, এটি আমাদের প্রথম প্রায়োরিটি। এর আগে 2008 সালের মার্চে ভোলার শাহবাজপুরে একটি উত্তোলন কূপ খনন করেছিল বাপেক্স। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের উত্তোলনযোগ্য মজুদ 283 বিলিয়ন ঘনফুট। এর মধ্যে এখন পর্যন্ত তোলা হয়েছে মাত্র 75 মিলিয়ন ঘনফুট গ্যাস। এই গ্যাস ক্ষেত্রের 2 ও 3 নম্বর কূপ থেকে এখন প্রতিদিন 2.5 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। নতুন এই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন যে 2 থেকে 2.5 কোটি ঘনফুট গ্যাস যোগ হবে জাতীয় গ্রিডে, তা হয়তো গ্যাসের মোট সমস্যা সমাধানে খুব বড় ধরনের কোনো ভূমিকা রাখবে না, কিন্তু যা উল্লেখ করার মতো সেটি হলো এই গ্যাস ক্ষেত্রটির অনুসন্ধান, আবিষ্কার এবং উত্তোলনের সব কাজ কোনো ধরনের বিদেশি সহযোগিতা ছাড়াই করেছে বাংলাদেশের একটি কোম্পানি বাপেক্স। তাই এটি নিঃসন্দেহে আশা যোগায় দেশের জ্বালানি সংকট নিরসনে একদিন বাংলাদেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ফেঞ্চুগঞ্জ, সিলেট। বিশেষ পুনর্বাসন কর্মসূচির আওতায় লিবিয়া ফেরত কর্মীদের কাজ দিতে শিগগিরই আলজেরিয়া ও সাইপ্রাসের সরাসরি কূটনৈতিক মিশন চালু করবে বাংলাদেশ। আফ্রিকান এসব দেশ এবার বাংলাদেশি জনশক্তির বড় বাজার হতে পারে বলে মনে করছেন এই অঞ্চলে কর্মরত কূটনীতিকরা। এরই মধ্যে নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশি কর্মী নিতে চাহিদাও পাঠিয়েছে আলজেরিয়া। মিশর থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরমতুল্লাহ বিপ্লব। গার্মেন্টস খাতে শুধু মিশরেই এখন আছেন 20,000-এর বেশি বাংলাদেশি, কিন্তু এছাড়াও আরো নানা খাতে পড়শি দেশ আলজেরিয়া যেতে পারেন হাজার হাজার নতুন কর্মী। লিবিয়া ফেরত বাংলাদেশিদের জন্য আফ্রিকার এই দেশটি সহমর্মিতার এমন হাতই বাড়িয়ে দিয়েছে বলে জানান কূটনীতিকরা। মিশন থেকে আমরা সচেষ্ট রয়েছি যে
এই যে মানব সম্পদের এই যে বাজারটি সেটি ধরে রাখার জন্য আফ্রিকায় আরো বেশ কিছু দূতাবাস খোলার ব্যাপারে সচেষ্ট রয়েছেন। আফ্রিকা ছাড়াও বিশ্বের আরো কয়েকটি দেশে আমাদের দূতাবাস খোলা হবে এবং সে প্রক্রিয়াটি চলছে। আলজেরিয়া, সাইপ্রাস সহ আফ্রিকার 5টি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন নিয়ন্ত্রিত হয় কায়রো থেকেই। তাই লিবিয়া পরিস্থিতির পর সর্বস্ব হারিয়ে দেশে ফেরা কর্মীদের জন্য এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না বলে মনে করছেন বাংলাদেশ কমিউনিটির নেতারা। এখানে গার্মেন্টস সেক্টরে আমাদের অনেক প্রায় 20,000-এর মতো বলা হয় যে বাংলাদেশি ওয়ার্কার আছে, কিন্তু তাদের এই সুযোগগুলো কিন্তু সৃষ্টি হয়েছে অলমোস্ট ব্যক্তিগত পর্যায়ে। সরকারি পর্যায়ে উদ্যোগ নিলে এটা আরো হয়তো বেশি বাড়ানো সম্ভব হবে। এদিকে মিশরের সীমান্ত পথে লিবিয়া থেকে আসা বাংলাদেশিরা প্রায় সবাই ফিরেছেন দেশে। তবে গত দুদিনে বেনগাজি এলাকা থেকে নতুন করে এসেছেন কিছু কিছু বাংলাদেশি। তাদেরও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ চলছে। বাংলাদেশ বিমান আসাতে আমাদের প্রত্যাবর্তনটা খুব দ্রুত গতিতে এগিয়েছে। এখন আমাদের হাতে প্রবাসী বাংলাদেশি খুবই কম সংখ্যক আছে, যেটা হয়তোবা 2-1 দিন এভাবে ফ্লাইট ফ্রিকোয়েন্সি থাকলে চলে যাবে। মিশর থেকে প্রত্যাবর্তনের এই স্বস্তি এখন তিউনিসিয়া সীমান্তেও আনার চেষ্টা করছেন বাংলাদেশি কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কায়রো, মিশর। এদিকে লিবিয়া থেকে আরো 477 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তত্ত্বাবধানে ভাড়া করা দুটি বিশেষ বিমানে তারা ঢাকায় আসেন। প্রবাসী বাংলাদেশিদের বহনকারী দুটি বিমানের একটি বুধবার গভীর রাতে এবং অন্যটি ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। লিবিয়া ফেরত বাংলাদেশিরা জানান, সীমান্ত দিয়ে তিউনিসিয়া যাবার পর সেখান থেকে তারা দেশে ফিরলেন। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের লাশ রাতে প্রথম জানাজা শেষে বারডেমের হিমঘরে রাখা হয়েছে। এর আগে বিকেলে সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকা এসে পৌঁছে। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বড় মেয়ে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তাকে দাফন করা হবে। আবু দারদা জুবাইরের রিপোর্ট। প্রবীণ রাজনীতিবিদ বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার আরমানিটোলা মাঠে বাদ এশা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষ জানাজায় শরিক হন। এর আগে সন্ধ্যায় খন্দকার দেলোয়ার হোসেনের লাশ তার আরমানিটোলার বাসায় নেওয়া হয়। বিকেলে তার কফিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে এবং নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। বিএনপি মহাসচিবের প্রতি শ্রদ্ধা জানানোর পর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে খালেদা জিয়া আরমানিটোলায় দেলোয়ার হোসেনের বাসায় যান। বিএনপি মহাসচিবের লাশ কেন্দ্রীয় কার্যালয়ে আনা হবে এ খবর পেয়ে দুপুরের পর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন। বিকেল 5:30টার কিছুক্ষণ পর বিএনপি মহাসচিবের কফিন অ্যাম্বুলেন্সে করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। এর আগে বিকেল 4:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে খন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা তার মরদেহ গ্রহণ করেন। সেখান থেকে তার লাশ আনা হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। শুক্রবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর হাইকোর্টে এবং বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুমা বাইতুল মোকাররমে আরও একটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুমা বাইতুল মোকাররমে বিএনপি মহাসচিবের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেক দফা জানাজা শেষে তার লাশ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় খন্দকার দেলোয়ার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। আবু দারদা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা। এবার ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি নিয়ে আমাদের বিশেষ রিপোর্ট। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক।
ইলেকট্রনিক ভোটিং এর নামে ক্ষমতাসীনরা কারচুপির নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি, আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে আধুনিক প্রযুক্তির ব্যবহার নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ সহ করবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত। এ নিয়ে দেখুন মইনুল আহসানের রিপোর্ট। ব্যালট পেপার আর ব্যালট বক্সের সনাতনী পদ্ধতি পেছনে ফেলে নির্বাচনকে আরো ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে নির্বাচন কমিশন চাচ্ছে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রচলন করতে। ইতোমধ্যে প্রতীকী আর কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে মেশিনের সাহায্যে ভোট নেয়ার সফল অভিজ্ঞতা আরো উৎসাহিত করছে নির্বাচন কমিশনকে। তবে এক্ষেত্রে বিভক্ত হয়ে পড়েছে দেশের বড় দুটি দল। আগামীতে আমরা নির্বাচন চাই ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে। ইলেকট্রনিক ভোটিং সিস্টেম সেটাও এই দেশে চলবে না, আমরা করতে দেব না। শীর্ষ নেতাদের কথার প্রতিধ্বনি হিসেবে দু দলের নেতারাও এর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরছেন। আমাদের যে সন্দেহ সৃষ্টি হয়েছে, সন্দেহের মূল কারণটা হচ্ছে বিগত নির্বাচনে যে একেবারেই আপনার সম্পূর্ণ সূক্ষ্মভাবে আপনার নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এটা আরেকটি কৌশল হবে, যে কৌশলের মধ্য দিয়ে জনগণের যে রায়, সে রায়কে আপনার অন্যভাবে প্রতিফলন করার চেষ্টা করা হবে। এই ভোটিংটির মাধ্যমে দেশে একটা নির্ভুল এবং দ্রুত গণনা করা যাবে, এরকম একটা ভোট সিস্টেমটাই আমরা জনগণের কাছে আমরা ইন্ট্রোডিউস করার জন্য এই সিস্টেমের পক্ষে। আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা যদি ভোট গ্রহণ এবং ভোট গণনার ব্যবস্থা চালু করি, তাতে বর্তমান অবস্থা থেকে আমরা নিশ্চয়ই এক ধাপ অগ্রসর হতে পারব। বিএনপি নেতা মির্জা আলমগীর বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে তার দলের আপত্তি নেই, তবে কেন, কোন উদ্দেশ্যে এ পরিবর্তন তা পরিষ্কার করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা হানিফ বলছেন, ভোটিং সিস্টেমে পরিবর্তন নির্বাচনকে নির্ভুল ও নিরপেক্ষ করবে। পাশাপাশি জোট আর মহাজোটের বাইরের দলগুলো মনে করে শুধু আধুনিক প্রযুক্তির ব্যবহার নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি হতে পারে না। যে দেশের মানুষ এখন পর্যন্ত আপনার পুরোপুরি স্বাক্ষর জ্ঞানী নেই, সেই ক্ষেত্রে ইলেকট্রনিক পথে কোনটা দিলে কোনটা হবে, এটা একটা ব্যাপক একটা আপনার প্রশিক্ষণের ব্যাপার রয়েছে ভোটারদের মধ্যে। আমাদেরকে আপনার সম্পূর্ণ নিশ্চিত হতে হবে যে এই পদ্ধতিতে নির্বাচনের রায় সঠিকভাবে জনগণের মতামতগুলো আপনার প্রতিফলিত হবে। আমাদের নিশ্চিত হতে হবে যে এখানে কোনো কারচুপির কোনো সুযোগ থাকবে না। আমাদের নিশ্চিত হতে হবে যে এখানে ফলাফল রাতারাতি পাল্টে দেওয়া যাবে না। তাদের কাছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাওয়ার মতো মানসিকতা তাদের ছিল না, এখনো নেই, যার ফলে তারা এই ধরনের শুভ কাজকে, ভালো কাজগুলোকে সবসময় বিরোধিতা করে আসছে। নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে হলে টাকার খেলা, পেশি শক্তির কারসাজি, প্রশাসনিক কারসাজি, এইগুলো থেকে মুক্ত করতে হবে। তবে বিতর্ক এড়াতে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আসতে হবে বলেও মনে করেন কেউ কেউ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। ইংল্যান্ডের দেয়া 244 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের চেন্নাইয়ে বাঁচা মরা লড়াইয়ে আগে ব্যাট করে 8 বল বাকি থাকতেই 243 রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। স্ট্রাউস প্রায়র জুটি ভালো শুরু করলেও দলীয় 48 রানে প্রথম আঘাত হানেন আন্দ্রে রাসেল। তৃতীয় উইকেটে ট্রট ও বেল 82 রান যোগ করেন। ক্যারিবীয় বোলারদের দাপটে 151 রানে 5 উইকেট হারায় ইংলিশরা। শেষ থেকে লুক রাইটের 44 আর ব্রেসনানের হার না মানা 20 রানে ইংল্যান্ড ফাইটিং স্কোর পায়। জবাবে 7 ওভারের আগে ক্রিস গেইল, ডেভন স্মিথ ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর 58। এর মধ্যে গেইল একাই করেন 43। স্মিথ ব্রাভোর বিদায়ে 3 উইকেট হারানো ক্যারিবীয়দের সংগ্রহ 91। তারপর উইকেটে ঝড় তোলেন অধিনায়ক ড্যারেন সামি। 29 বলে 41 করে শিকার বোপারার। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 7 উইকেটে 222 রান। এই ম্যাচে ইংল্যান্ড হারলে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশেরও। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে নয়, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে চায় বাংলাদেশ। কাজটা খুব কঠিন, তবে তা ভালো খেলেই সম্ভব করতে হবে বলে জানান কোচ জেমি সেডান্স ও দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় দক্ষিণ আফ্রিকা ঢাকায় প্রথম দিন বিশ্রামে কাটায়। মিরপুর স্টেডিয়ামে দু দল মুখোমুখি হবে শনিবার। আব্দুল্লাহ হিরার রিপোর্ট।
বিশ্বকাপে টানা 2 ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে খেলার ব্যাপারে এখন দারুণ প্রত্যয়ী বাংলাদেশ। যদিও নানা সমীকরণের বেড়াজালে বি গ্রুপ পরিণত হয়েছে ডেথ গ্রুপে, তবে এত হিসেব কষে নয়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই লক্ষ্যে পৌঁছাতে চান সাকিব তামিমরা। কোচ বিষয়টিকে এভাবে মানলেও তার প্রত্যাশা ইংল্যান্ডের হার, তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চাপমুক্ত বাংলাদেশ। It's a difficult task. They're playing really good cricket. They're a great team. But our conditions, we need to play well and put ourselves in with a chance. Have to play well for the first session and see what happens second. সবাই একটা গ্রুপ ওয়াইজ আমরা সব ভালো করে জানি, যদি আমরা ভালো খেলি আমরা যে কোনো দলকে হারা দিতে পারবো। চিন্তা করার সময় হলো ওদের, কেন আমরা ভালো খেলতেছি। আমরা যদি ভালো খেলি নেক্সট খেলো রেজাল্ট সেমই হবে ইনশাআল্লাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ শেষবার মাঠে নেমেছিল 2008 সালে। এ পর্যন্ত দু দলের 13 বার মুখোমুখিতে দক্ষিণ আফ্রিকা জয়ী 12টিতে। তবে মাত্র একবার জিতলেও বাংলাদেশের তা এসেছে গত বিশ্বকাপেই। তাই মানসিকভাবে মোটেও পিছিয়ে নেই টাইগাররা। Our batting not so bad. Tamim's failing at times, Sakib's not firing, but they're very good players. So South Africa maybe need to beware those two are about to fire. একটা বড় ইনিংস হচ্ছে না অথবা একটা বড় পার্টনারশিপ হচ্ছে না, ওই জিনিসটার প্রতি আমরা ওয়ার্ক করতেছি। সবাই অনেকক্ষণ ব্যাটিং করার চেষ্টা করতেছে উইদাউট গেটিং আউট। তো যেদিনই এগুলো ক্লিক করবে ইনশাআল্লাহ ইউ উইল সি আ ডিফারেন্ট বাংলাদেশ ইন ব্যাটিং। যদি আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়, সেক্ষেত্রে আগামী ম্যাচে দলের কোনো পরিবর্তন আসবে না বলেই ইঙ্গিত দেন কোচ সিডন্স। মিরপুরে অনুশীলনের সময় সিডন্স এসব কথা জানান। আব্দুল্লাহ হীরা, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, সংসদে এখন জনগণের স্বার্থের চেয়ে মৃত মানুষের অতীত ও তাদের চরিত্র হননে বেশি কথা হয়। সংসদে কথা বলতে গেলে ভদ্রলোক থাকা যায় না, ফলে সংসদ নিয়ে মানুষের সংশয় সৃষ্টি হয়েছে। সকালে তিনি চট্টগ্রামে চেম্বারের পরিচালক ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এরশাদ বলেন, অতীতের চেয়ে এ সরকারের ব্যর্থতা অনেক কম, সামনে তাদের আরও সময় আছে। আগামীতে মহাজোট আবার ক্ষমতায় আসবে, আর তা না হলে দেশে বিপর্যয় দেখা দেবে। অবশ্য আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ ও ইউনুস ইস্যুতে সরকারের ভূমিকার আবারও সমালোচনা করেন এরশাদ। চট্টগ্রাম চেম্বার সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে চেম্বার পরিচালক ছাড়াও জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলীয় নেতারা বক্তব্য রাখেন। সংসদে মানুষের মনে সংশয় সৃষ্টি হয়েছে। সংসদে কথা বলতে হলে আর জেন্টলম্যান থাকা যায় না। অতীতের মানুষকে নিয়ে টানাটানি, যারা জীবিত নেই তাদের নিয়ে টানাটানি, তাদের চরিত্র হন, এটা বোধহয় সুষ্ঠু রাজনীতি ধারা নয়। যা বিএনপি এসছেন, আশা করি সংসদে থাকবেন। এখন মহাজোটে আছি, মহাজোট শক্তিশালী করতে চাই, আশা করি মহাজোট আবার ক্ষমতা আসবে, নাহলে দেশে বিপর্যয় হবে। তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তাদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। বঙ্গভবনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় শিশু দিবস 2011 উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস জানাতে পারলে দেশ ও জনগণের প্রতি তাদের সঠিক দায়িত্ববোধ জেগে উঠবে বলে মনে করেন রাষ্ট্রপতি। এবার রয়েছে আফতাব গ্রুপ অর্থ সংবাদ। পরপর দুইবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি নির্বাচিত হলেন শাকিল রিজভী। বুধবার রাজধানীর একটি হোটেলে সংগঠনটির 49তম বার্ষিক সাধারণ সভায় তাকে নির্বাচিত করা হয়। তার সাথে এবার সিনিয়র সহসভাপতি হিসেবে থাকছেন মোনা সিকিউরিটিজের আহসানুল ইসলাম টিটো ও সহসভাপতি থাকছেন জাহান সিকিউরিটিজের মোহাম্মদ শাহজাহান। উল্লেখ্য, ডিএসসির 24 সদস্যের পরিচালনা পর্ষদে 12 জন সরাসরি ভোটে নির্বাচিত, বাকি 12 জন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে মনোনীত। নতুন এই কমিটি আগামী 1 বছর পরিচালনা করবে দেশের প্রধান পুঁজিবাজার। মেটলাইফ এলাকা আন্তর্জাতিক সংবাদ। বাহরাইনের শিয়া বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা কর্মীদের সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান নাভি পিলাই এক বিবৃতিতে জানিয়েছেন, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নেয়ার ঘটনা স্পষ্টভাবেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সাথে তিনি সহিংসতা নিয়ন্ত্রণের জন্য বাহরাইন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে রাজধানী মানামার পার্ল স্কয়ারে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তারক্ষীদের হামলায় 2 বাংলাদেশি সহ কমপক্ষে 6 জন মারা যায়। এছাড়াও এরই মধ্যে বিরোধী দলের 6 জন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রাজধানীর প্রধান রাস্তায়। তবে এত কিছুর পরও বিক্ষোভকারীরা জানিয়েছে সহিংসতার সাহায্যে তাদের আন্দোলন দমানো যাবে না। সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রকে শীতল রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। সেখানে সামরিক হেলিকপ্টার দিয়ে পানি ছিটানোর পাশাপাশি তৈরি রাখা হয়েছে জল কামান। এদিকে তেজস্ক্রিয় সংক্রমণ পরীক্ষা করতে হংকং সহ বিভিন্ন বিমানবন্দরে বিশেষ যন্ত্র বসানো হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের প্রধান ইউকিয়া আমানো। শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছেন উদ্ধারকর্মীরা। এছাড়াও নিখোঁজ রয়েছে আরো 14,000-এরও বেশি মানুষ। আরো জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু স্থাপনার 4টি চুল্লি। বলা হচ্ছে ভূমিকম্পের পর বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের ক্ষতি পৌঁছে গেছে চুল্লির মূল উপকরণ ফুয়েল রড বা ইউরেনিয়াম রাখার পাত্রে। প্রচণ্ড উত্তাপ সৃষ্টিকারী এই ফুয়েল রড সহ পুরো চুল্লি ঠান্ডা রাখার কুলিং সিস্টেম বিকল হয়ে পড়ে এই বিপর্যয়ে। ফলে এই ফুয়েল রড লিক করে ক্ষতিকর তেজস্ক্রিয়তা ছড়াতে থাকে বায়ুমণ্ডলে। এ পরিস্থিতিতে কুলিং সিস্টেমের বিকল্প পদ্ধতি হিসেবে সমুদ্রের পানি ছিটিয়ে চুল্লি শীতল করার শেষ চেষ্টা জাপান সরকারের। তবে বাতাসের গতি বেশি থাকায় বোঝা যাচ্ছে না পানি ঠিক জায়গায় পড়ল কিনা। এর আগে তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ায় বুধবার হেলিকপ্টার থেকে পানি ছিটানোর কার্যক্রম বাতিল করা হয়। জাপানের এই পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। একই সাথে মার্কিন নাগরিকদের ফিরিয়ে নিতে বিমানও পাঠিয়েছে ওয়াশিংটন সরকার। এদিকে জাপানের সুনামি দুর্গত এলাকায় শুরু হয়েছে তুষারপাত, বইছে ঝোড়ো হাওয়া, ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ কাজ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। আর এবার রয়েছে পার্টেক্স খেলার খবর। আগের 3 ম্যাচের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দলের জয়ে ভূমিকা রাখতে চান পেসার শফিউল ইসলাম। দলের জয় তার কাছে বড় কথা, ম্যাচ সেরার পুরস্কার না। তবে দেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন বলে জানান বগুড়ার এই কৃতি সন্তান। তৌসিয়া ইসলামের রিপোর্ট। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম 2 জয়ের নায়ক পেসার শফিউল ইসলাম। আর নেদারল্যান্ডসের বিপক্ষে 9.2 ওভারে মাত্র 15 রান দিয়ে ওদের ব্যাটিং অর্ডারে ধস নামান শফিউল। গ্রুপের শেষ ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। লাস্ট 3টা ম্যাচে যেরকম পারফরমেন্স করছি, ম্যাচ মানে নিজে একটা ভূমিকা আছে, তো আমি নেক্সট ম্যাচটা এরকম আমার নিজের কিছু ভূমিকা রাখতে চাই, লাইক ম্যান অফ দ্য ম্যাচ, মানে ম্যাচ সেরা একটা পারফরমেন্স করতে চাই। তো আমরা আমাদের ইয়েতে জয়ের দ্বারা আমরা কোয়ার্টার ফাইনাল জিততে চাই, আমাদের জয়টা অব্যাহত রাখতে চাই। ম্যাচ সেরার স্বীকৃতি পাওয়া আনন্দের হলেও দলকে জেতানোর আনন্দ তার চেয়ে অনেক বড় বলেই মত তার। ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আমার মনে হয় জিতার যে মজাটা, এর চেয়ে বড় মজা মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার ভিতর না। ম্যান অফ দ্য ম্যাচ হলে অবশ্যই খুশি হইতাম, তো জিতার পরে যে সবার যে ভালোবাসা পাইছি, সবার যে সাপোর্ট পাইছি, ওটা আমার কাছে অনেক ভালো লাগছে। মাশরাফির অনুপস্থিতিতে দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়া শফিউল দেশের মানুষের কাছে হঠাৎ নায়ক হয়ে যাওয়াকে বেশ উপভোগ করছেন। এখন অনেকেই চিনে, আগে হয়তো ওরকম চিনতো না, তো চিনে সবাই, তো অনেক ভালো লাগে আর কি। তার মতে ভালো বোলিং করতে পারলে যে কেউই সম্মান পাবেন। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপের পরপর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আখতার। তাই চলতি বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচই হচ্ছে শোয়েব আখতারের ক্রিকেট ক্যারিয়ারের শেষ খেলা। সকালে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন শেষে শোয়েব সাংবাদিকদের জানান, মূলত ফিটনেসের কারণেই তিনি অবসরে যাচ্ছেন। 1997 ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার শুরু করেন তিনি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব সর্বোচ্চ গতিতে বল করার রেকর্ডও গড়েন। তবে তার ক্যারিয়ারের অনেকটা সময় নিজের অ্যাকশন নিয়ে ছিলেন বিতর্কিত। এজন্য 13 বছরের ক্যারিয়ারে মাত্র 46 টেস্টে অংশ নিতে পেরেছেন তিনি। এই ছিল এখনকার মতো। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরো একবার।
বঙ্গবন্ধুর ৯১তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান। দেশে কোনো সাংবিধানিক শূন্যতা নেই মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা, সংসদ বয়কট ও বিচার বিভাগের উপর খবরদারি অসাংবিধানিক। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রে ৪ নম্বর কূপের খনন কাজ শেষ হবে মে মাসে, জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ২ থেকে ২.৫ কোটি ঘনফুট গ্যাস। খন্দকার দেলোয়ারের প্রতি শ্রদ্ধা জানালেন বেগম জিয়া সহ বিএনপির নেতাকর্মীরা, মরহুমের বড় মেয়ে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর দাফন। এবং শ্বাসরুদ্ধ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারালো ইংল্যান্ড। এই ম্যাচের উপর নির্ভর করে নয়, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।